সকলকে জয় গুরু ও নমস্কার। আমরা টিভি খুললেই খবরে শুনতে পাই বাংলা ভাষা নিয়ে অনেক কথা, বা বাঙালি নিয়ে কথা। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। হ্যাঁ, সত্যি তো, আমাদের মাতৃভাষা বাংলা, আর আমাদের বাংলা ভাষাই সব থেকে মিষ্টি ভাষা। আজকে বলুন তো, সেই বাংলা ভাষা, যে ভাষাতে লেখাপড়া শেখানো হচ্ছে সরকারি স্কুলগুলোতে, বাংলা ভাষায় ছেলে মেয়েকে তৈরি করা হচ্ছে, বাংলা ভাষাতে, বাংলা ভাষা জানানোর জন্য, বা অভিজ্ঞতা যাতে তাদের হয় বাংলা ভাষা সম্পর্কে, সেই সরকারি স্কুলগুলোতে আজকে সরকারি স্কুলগুলো আজকে কীভাবে পড়ে আছে মুখ থুবড়ে দেখুন। আজকে সরকারি স্কুলগুলোতে টিচারদের হাত পা বেঁধে দিয়েছে। হ্যাঁ, কঠোর সিলেবাস কমিয়ে দিয়ে, পাশের হার বাড়িয়ে দিয়ে আজকে সেখানে না কঠোর পড়াশোনা হচ্ছে, শিক্ষা দীক্ষা হচ্ছে, না কঠোর শাসন আছে। আজকে টিচারদের হাত পা বেঁধে দিয়েছে, ছেলেমেয়েরা ক্লাসে আসতে চাইছে না, উপস্থিতির হার কম, এবং ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইছে না। তারা জানছে যে না পড়লেও পাশ করে যাবে, এই বিষয়টা তাদের মধ্যে ঢুকে গেছে। তাহলে এর জন্য দায়ী কে বলুন? আমিও একটা স্কুলে চাকরি করেছি, হাই স্কুলে। আমিও দেখুন বাংলা ভাষায় নিয়ে আমরা বাংলায় অনার্স করেছি। আমাদেরও 8টা পেপার পড়তে হয়েছে, যেখানে বাংলা ভাষার উৎপত্তি থেকে শুরু করে ধাপে ধাপে আমরা কত পড়াশোনা করতে হয়েছে, তবে আমরা বাংলা ভাষা সম্পর্কে জানতে পেরেছি, অভিজ্ঞতা হয়েছে, এবং বুঝতে পেরেছি বই না পড়লে কোনো জ্ঞান আসে না বা কোনো অভিজ্ঞতা বাড়ে না। সেই বই কি পড়ছে ছাত্রছাত্রীরা? সেই পড়াশোনাটাকে কিভাবে শিথিল করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। আর এর কারণে কি হচ্ছে বলেন তো? এর কারণে হচ্ছে এই স্কুলে না লেখাপড়া হচ্ছে, না ডিসিপ্লিন হচ্ছে, না নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা থাকছে, কিছুই তারা মানছে না। না টিচারদের মানছে, কিচ্ছু করছে না, তারা না টিচারদের সম্মান করছে। এবার তারা কি করছে, সেই যে যুব সমাজ, সেই যে 12 থেকে 20-22 বছর ছেলেরা আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, অলিতে গলিতে আড্ডা, রাস্তায় মোড়ে মোড়ে আড্ডা। তারা এই স্কুলে উপস্থিত হচ্ছে না, অথচ তারা আড্ডা দিচ্ছে। তাহলে এতে কী হচ্ছে? যুব সমাজ ধ্বংস হচ্ছে। তারা মোড়ে মোড়ে তারা এই সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও দেখছে, তারা বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে, বিড়ি, সিগারেট, খনি, গাঁজা। হ্যাঁ, আজকে তাহলে এর জন্য দায়ী কে বলুন? দায়ী কে? আজকে যদি সরকারি স্কুলগুলো যদি কঠোর হতো, কঠোর পড়াশোনা, সে আমাদের সময় দেখুন তো, 70-80 দশকে কত পড়াশোনা নিয়ে কত কঠোর ছিল, কত কত পড়াশোনা করতে হয়েছে আমাদের। আর আমাদের বাপ কাকারা বা আমাদের সময়ে আমরা কত কত পড়াশোনার সম্পর্কে কত অভিজ্ঞতা, তাদের অল্প অল্প ইসেও তারা অনেক অনেক অভিজ্ঞতা তাদের মধ্যে আছে। তাহলে আজকের ছেলে পেলেকে এইভাবে আজকে দেশের শিক্ষায় হচ্ছে জাতির মেরুদণ্ড। হ্যাঁ, দেশের মেরুদণ্ড। আর সেই সেই শিক্ষা হয়েছে দেশের হাতিয়ার। সেই শিক্ষাটাকে যদি আমরা এইভাবে যদি দুর্বল করে দেওয়া হয়, তাহলে দেশের উন্নতি কোথা থেকে আসবে? হ্যাঁ, জাতির মেরুদণ্ড শিক্ষা, আর যুব সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই মেরুদণ্ডটাকে যদি ভেঙে দেওয়া হয়, আজকে ছেলেপেলে স্কুলে পড়াশোনা করছে, আজকে তারা আর জানেন, আজকে যখন খাতায় নাম লিখছে, তারা ঠিকমতো তাদের ইংরেজিতে নামটা, টাইটেল পর্যন্ত লিখতে পারছে না, সঠিকভাবে ঠিকানাটা লিখতে পারছে না তাদের লিখতে বললে। তাহলে কি শিখছে তারা? তারা কি শিখে উপর ক্লাসে উঠছে বলুন? তারা কি অভিজ্ঞতা হচ্ছে, কি তাদের দক্ষতা বাড়ছে? তার উপরে গিয়ে তারা কি করবে বলুন? তাহলে এইভাবে তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে। আজকে দেশের শিক্ষাটাকেই যদি যদি মানে অবহেলা করা হয়, তাহলে সেই দেশ কোথা থেকে উন্নতি হবে? কিভাবে উন্নতি হবে আপনি বলুন তো? আর তারা করতে চাইছে না পড়াশোনা, বলছি পড়াশোনা করে কী হবে? কাজ নেই, চাকরি নেই রাজ্যে তো কাজও নেই, চাকরি নেই, কী হয় পড়াশোনা করে? আজকে বেকারত্ব বাড়ছে, ছেলে মেয়ে রাস্তাঘাটে আড্ডা মেরে বেড়াচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। কাজ নেই, চাকরি নেই। আজকে দেখুন আমাদের সময় কত কলকারখানা ছিল, কত কলকারখানা আমাদের এই এলাকাতে, কত কলকারখানা ছিল। সেখানে হাজার হাজার পরিবার কাজ করে জীবিকা নির্বাহ করছে, তাদের সংসার চালিয়েছে। এরকম যদি কিছু শিল্পও যদি তৈরি হতো,
কলকারখানা, সেখানেও শিক্ষিত ছেলে মেয়েরা তাদের অন্তত কাজ করে তাদের পরিবারটাকে অন্তত বাঁচাতে পারতো, সাধারণভাবে বেঁচে থাকলেও বাঁচতে পারতো। আজকে দরকার শিল্প প্রতিষ্ঠান, দরকার কারখানার। তার বদলে কি হচ্ছে বলুন তো? তার বদলে হচ্ছে 10তলা 15তলা মানে অট্টালিকা, হ্যাঁ, ফ্ল্যাট, যেখানে মানুষ বাস করার জন্য। কাজের বদলে তা সেইগুলো তৈরি হচ্ছে, কারখানার বদলে শিল্পর বদলে সেগুলো তৈরি হচ্ছে। তাহলে দেশের কি উন্নতি হবে আপনারা বলুন তো? আজকে দেশের ছেলেমেয়েরা হতাশ হয়ে বসে আছে, পড়াশোনা করে হতাশ হয়ে বসে আছে। তারা কি করবে, কি করে খাবে? তাদের হয়েছে। তাদের দুপয়সা হাতে দিলে তো হবে না। তাদের কি হবে? তারা কাজ চাচ্ছে, চাকরি চাচ্ছে। তারা ন্যূনতম একটা কারখানায়ও তারা কাজ চাচ্ছে। তাহলে আজকে দেখুন, সব সমস্যা সব থেকে এই বড় সমস্যা কি বলেন তো? বড় সমস্যা হচ্ছে এই কাজ আর চাকরি। আর এর মূল কারণ হচ্ছে এই যে লোক সংখ্যা বৃদ্ধি। আজকে ভাবুন, দেশে এত লোক সংখ্যা বৃদ্ধির জন্যই এই যে পরিবেশ দূষণ, এই যে অর্থনৈতিক সমস্যা, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই যে খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব, ছেলে মেয়েদের চাকরির অভাব, একমাত্র লোক সংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু হচ্ছে। আজকে 60-70 সালের কথা আর এখন 2025-এর কথা ভাবুন তো। এত লোক সংখ্যা, এত হারে। তাহলে সত্যিকারে যদি দেশের উন্নতি, কোনো রাজনৈতিক দল যদি বা মন্ত্রী নেতারা দেশের সত্যিকারে উন্নতি চায়, দেশের নাগরিকদের ভালো চায়, তাহলে প্রথম কাজও হচ্ছে বহিরাগতদের অনুপ্রবেশকারীদের বন্ধ করতে হবে। এই অনুপ্রবেশকারীদের জন্য যত সমস্যা, যত ঘাটতি, যত হচ্ছে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে চাকরি নেই, কাজ নেই। আজকাল নেই, কলকারখানায়, সেখানে তৈরি হচ্ছে শুধু আবাসন তৈরি হচ্ছে। কেন? তাহলে সব থেকে প্রধান কাজ হবে অনুপ্রবেশ। যে দেশেরই হোক না কেন, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, যেখানে কোনো অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে পারবে একমাত্র সেটা যদি কঠোরভাবেই করে, তাহলে দেশের উন্নতি হবে, দেশের নাগরিকদের উন্নতি হবে, দেশের ছাত্র সমাজ তাদের ঠিক মতো তারা পরিষেবা পাবে। তার জন্য প্রত্যেকটা এর জন্য দায়ী কিন্তু খালি ওয়েস্ট বেঙ্গল না, আমাদের ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী নয়, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনুপ্রবেশকারীদের জন্য দায়ী। এখানে আসাম, মণিপুর, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, প্রত্যেকটা রাজ্য এর জন্য দায়ী। প্রত্যেকটা রাজ্য তাদেরকে প্রশ্রয় দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে, তাদেরকে ভোটার কার্ড করে দিয়েছে। একটা উদাহরণ আপনি বলুন তো, একটা ঘরে যেখানে 10 জন ভালোভাবে বাস করতে পারে, 10 জন ভালো পরিষেবা পায়, সেখানে সেই ঘরটার মধ্যে যদি 100 জন প্রবেশ করায়, তাহলে সেখানে কি হয়, পরিস্থিতিটা কি দাঁড়ায়? দম বন্ধ হয়ে মানুষ মারা যাবে, দূষণ হয়ে। তাহলে আজকে দেশের অবস্থা ঠিক অনুরূপ হচ্ছে। তাহলে এই যে যদি সত্যিকার নিঃস্বার্থভাবে মন্ত্রীরা বা রাজ্যের মন্ত্রী, নেতা বা মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বা বড় বড় নেতা বলেন, যদি একমাত্র দেশের সত্যিকারে যদি উন্নতি করতে চায়, সত্যিকারে যদি দেশের ভালো চায়, দেশের ছেলে মেয়েদের ভালো চায়, দেশের নাগরিকদের ঠিক মতন পরিষেবা দিতে চাইলে আমার মনে হয় সবথেকে প্রধান কাজ হবে অনুপ্রবেশকারী বন্ধ করা। আর এই যেটা অনুপ্রবেশ করাচ্ছি, প্রধান কারণ হচ্ছে কিন্তু ভোটের জন্য। আপনারা আগে পরবর্তী প্রজন্মের কথা ভাবুন, তারা কি করবে, তারা কি করে বাঁচবে, কি খাবে, কি করবে, তাদের কথা ভাবুন। আপনারা কত লোকে জায়গা করে দিতে পারবেন? আজকাল সেই আমাদের সময় দেখুন, আমাদের 70-80 দশকে কত সুন্দর পরিবেশ, ফাঁকা মাঠ, মুক্ত হাওয়া, মানে পুরো সবুজ আর সবুজ, প্রত্যেকটা বাড়িতে পুকুর, গাছপালা। কোথায় গেল বলুন তো সেগুলো? কোথায় গেল তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ? আপনারা অনুমান করুন, আপনারা দেখুন কি হচ্ছে ভারতবর্ষে।
আর কিছুদিন পর মানুষ কি করবে, কি খাবে, কি করবে? তখন তখন তো দম বন্ধ হয়ে মারা যাবে মানুষ। আর এই যুব সমাজের এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে আর 10-15 বছর পরে দেখবেন যে অলিতে গলিতে খুন হচ্ছে, অলিতে গলিতে ধর্ষণ, ঘরে ঘরে চুরি ডাকাতি শুরু হচ্ছে। আপনারাই দেখতে পারবেন। কি করবে তারা, যুব সমাজ কি করবে? তারা যদি কাজ না থাকে, চাকরি না থাকে, কোনো কাজ না থাকে, তারা তো অন্যায় পথ বেছে নিতে বাধ্য। তাহলে এই যুব সমাজ ধ্বংসের মূলে কে বলুন? প্রশাসন, যারা দেশ শাসন করছে, রাজ্য শাসন করছে। নিঃস্বার্থভাবে আপনার দেশ কিভাবে ভালো করা যায়, রাজ্যের কিভাবে ভালো করা যায়, প্রতিযোগিতা নয়, হিংসা নয়, হ্যাঁ, কাদা ছোড়াছুড়ি নয়, ইয়ে নয়, আপনারা কিভাবে ভালো করে দেশ বা রাজ্যটাকে শাসন করা যায়, কিভাবে প্রজাদের পরিষেবা দেওয়া যায়, কিভাবে নাগরিকদের ভালো রাখা যায়, সেইটা ভাবুন। আজকে টিভি খুলে সামনে ভোট আসছে, আমি দেখতে পাচ্ছি শুধু রাজনৈতিক দলের প্রতিযোগিতা, ভোটের লড়াই, কাদা ছোড়াছুড়ি, হিংসা, হ্যাঁ, ওর নিঃস্বের নিন্দা, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিযোগিতা চলছে। আমরা কি এই যে সেই দেশ দেশ যে 1947 সালে সেই নেতাজির দেশ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দের দেশ, কোন দেশকে দেখছে আজকে? তারা যদি বেঁচে থাকতো, তারা কি দেখতো বলুন তো? তারা কি দেখতো যারা জীবন দান করে, জীবনের বিনিময়ে দেশকে স্বাধীন করে গেছে? ইংরেজদের সঙ্গে এইভাবে তারা লড়েছে, তাদের জীবনটাকে জীবন দিয়েছে। কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বিপ্লবী, তাদের প্রাণের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, এই ভারতবর্ষ। কিভাবে তারা দেশটাকে শাসন করছেন সেই কথাটা আগে ভাবুন। তাদের এক একটা বই পড়লে চোখে এখন টপটপ করে জল আসে। কি অত্যাচার সহ্য করেছে, কিভাবে ইংরেজরা তাদের উপর অত্যাচার করেছে, কিভাবে তারা বিপ্লব করেছে, কিভাবে ইংরেজদের সঙ্গে আন্দোলন করেছে। প্রত্যেকটা বিপ্লবী জীবনীটা দেখুন। তবে আপনার তাহলে তাহলে বর্তমান তাহলে সে দাঁড়িয়ে আপনারা সেটা ভাবুন। আর আপনারা এখন কি দেখছেন, কি করছেন এই দেশ বা রাজ্যে, কি হচ্ছে সেটা দেখুন। খারাপ লাগে এখনও নেতাজির কথা, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের কথা এখনও চোখে জল পড়ে টপ টপ করে। স্বার্থ নয়, হিংসা নয়, কিচ্ছু নয়। আপনার ভালোভাবে দেশটাকে ভালো উন্নতি করুন, দেশ শাসন করুন। আপনাদের এই দেশের নাগরিক, যে যুব সমাজ আপনাদের ঘরের সন্তান, তারা কিভাবে পরিষেবা পাবে, কীভাবে ভালো থাকবে, সেইটা দেখুন। আপনারা প্রত্যেকে আপনারা নিজেদের মধ্যে লড়াই না করে, দ্বন্দ্ব না করে, যুদ্ধ না করে, না করে আপনারা দেশ রাজ্যটাকে ঠিক মতো শাসন করুন। আর কোনো হিন্দু নয়, মুসলিম নয়, কিচ্ছু নয়। সব দেশের সকলে আমরা একসাথে বসবাস করি। আমরা আমাদের দেশের নাগরিক, আমরা ভাই ভাই। আমরা জানি হিন্দু নয়, মুসলিম নয়, কিছু না, আমরা দেশের নাগরিক, ভারতবর্ষের নাগরিক আমরা, এটাই আমরা জানবো। নমস্কার। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, জানাবেন।